this evening is COVID-19 Heroes. Our nominees tonight have been shortlisted based on the impact of the initiatives that have gone beyond the call of duty to enable Indians to get through the pandemic. So let's take a look at the nominees. In the category COVID-19 Heroes, the nominees are Soumitra Mandal. Also known as the Oxygen Man, Soumitra Mandal has carried oxygen cylinders and concentrators on his bicycle in the challenging topography of Sundarbans in West Bengal. All right, those were the nominees. And the amazing Indian in the category of COVID-19 Heroes is Soumitra Mandal. I think it's only fitting that the very first winner in our very first category comes from a state that Jagdeep Dhankar ji knows very, very closely and has been very closely associated with. A social activist, Soumitra was taken by the plight of villagers in Gusaba, a district in the Sundarbans region of West Bengal, hit not just by the aftermath of COVID-19 lockdown, but also the devastating impact of the cyclone Amphan that hit the region during the thick of the pandemic. He overcame locational challenges that the region posed and helped local villagers gain access to oxygen concentrators, oxygen cylinders and medicines, among other essentials. Thank you very much for what you have done, Soumitra Mandal. আপনারা দেখলেন কোভিড-19 হিরোজ ক্যাটাগরিতে অ্যামেজিং ইন্ডিয়ান পুরস্কার বিজয়ী সৌমিত্র মণ্ডলকে উপরাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিতে। এই সৌমিত্র মণ্ডলকে পেয়ে গেলাম নবোদ্যম আয়োজিত রক্তদান শিবিরের মঞ্চে। জেনে নিলাম তার জীবনের বেশ কিছু অজানা কথা। তাকে সবাই সুন্দরবনের রবিনহুড বলতো। এই সুন্দরবনের রবিনহুড থেকে তিনি কিভাবে অক্সিজেন ম্যান হয়ে উঠলেন শুনবো তার মুখ থেকেই সেই কাহিনী। আমাদের মধ্যে পেয়ে গেছি সৌমিত্র মণ্ডলকে। সৌমিত্র মণ্ডলের সাথে আমি কিছু কথা বলবো। প্রথমত যেটা, সৌমিত্র মণ্ডল থেকে অক্সিজেন ম্যান অফ সুন্দরবন, সৌমিত্র মণ্ডল থেকে অক্সিজেন ম্যান অফ সুন্দরবন হয়ে ওঠার কীভাবে? আচ্ছা, মূলত একদম আমার ছোটোবেলাটা কেটেছে সুন্দরবনের প্রত্যন্ত বালি দ্বীপে। সেখানেই ছোটোবেলা অভাব অনটনের মধ্যে দিয়ে অন্যের আশ্রয় থেকে মানুষ হওয়া। তা সেখানে আমি যাদের আশ্রয় থেকে মানুষ হয়েছিল তাদের একটা কথা ছিল যে আমি বড় হয়ে যেন আজকের আমি যেমন তাদেরকে অর্থ বা কোনো কিছু দিয়ে সহযোগিতা করতে পারছি না, তা ভবিষ্যতে আমি যখন নিজে পায়ে দাঁড়াবো বা নিজে শিক্ষিত হয়ে আমি যেন সমাজকে কিছু ফেরত দিই। তা সেখান থেকেই নিজে পড়াশুনো শেষ করে আবার গ্রামে ফিরে যাওয়া, সেখানে একটা বেসরকারি স্কুলে শিক্ষা পাঠদান করা, আর সেই পাঠদানের পাশাপাশি কিছু দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের বিনা পয়সায় টিউশনির মধ্য দিয়ে আমার হচ্ছে সমাজসেবামূলক কাজের সূত্রপাত। সালটা 2014। তারপরে তার পাশাপাশি বিভিন্ন দ্বীপগুলোতে আমাদের সব রকম তো মোট 9টি দ্বীপ, সেই 9টি দ্বীপের যে সকল ছাত্রছাত্রীরা অর্থভাবে ধরুন কলেজে ভর্তি হতে পারছে না, স্কুলে ভর্তি হতে পারছে না, বছরের বিভিন্ন সময়ে হঠাৎ করে পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, তার টিউশনের অর্থ জোগাড় করতে পারছে না, তাদেরকে নিয়ে এসে শিক্ষার আলোয় নিয়ে আসা, তাদের স্কলারশিপের ব্যবস্থা করা, এইগুলোই দিয়েই হচ্ছে আমার কাজটা চলতে থাকে। এই করতে করতে 2020 যখন কোভিড সিচুয়েশন, তখন দেখলাম যে আমার পরিচিত আমার বন্ধুবান্ধব তারা অনেকেই কোভিড এফেক্টেড হচ্ছে। সুন্দরবনের মতো এই প্রত্যন্ত এলাকায় যেখানে 9টা দ্বীপের একটা দ্বীপে একমাত্র হসপিটাল আছে, তার পক্ষে এই 9টা দ্বীপে পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। তখন আমি কী করলাম, তাদের একটা স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় অক্সিজেন কনসেন্ট্রেটর সেটা নিজের সাইকেলের পেছনে বেরিয়ে নিয়ে বিভিন্ন দ্বীপগুলোতে গেলাম এবং যারা অক্সিজেনের অভাবে কষ্ট পাচ্ছে তাদেরকে অক্সিজেন পরিষেবা দিয়ে বাঁচানোর চেষ্টা করলাম। যেটা ব্লক প্রশাসন আমার এই কাজটাই সম্পূর্ণভাবে সহযোগিতা সে সময় হাত বাড়িয়ে দিয়েছিল, যে ওরা দিন বা রাত্রের যে কোনো সময় আমার জন্য নদীর পথে একটা দিক থেকে একটা দিকে যাতায়াতের জন্য সম্পূর্ণ ব্যবস্থাটা ফ্রি করে দিয়েছিল। প্রশাসন সবসময় সহযোগিতা করেছে। হ্যাঁ, প্রশাসন আমাকে সবসময় সহযোগিতা করেছে, কারণ আমি আমার অতীতের যে কাজগুলো সেই কাজগুলোর জন্য আমি অলরেডি ওখানে হচ্ছে ব্লক প্রশাসন বা জেলা প্রশাসনের কাছে আমি একটা পরিচিত মুখ হিসেবে ছিলাম। তখন আমাকে সবাই হচ্ছে যে সুন্দরবনের রবিনহুড নামে ছিল
কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে এই যে অক্সিজেন ম্যান, সেটা সম্পূর্ণ আমি ব্যক্তিগতভাবে কোনো ম্যান বা কোনো কিছু নয়, কিন্তু অক্সিজেন ম্যান অফ সুন্দরবনটা সমস্ত যারা আমার এই কাজটাকে ভালোবেসেছে, কাজটাকে করেছে, বিভিন্ন মিডিয়া বলুন, আপনাদের মতো যারা ছিলেন আর কি, সেটা বলুন রয়টার্স পর্যন্ত আমার এই কাজটা কভার করে, যেটা ভয়েস অফ আমেরিকা সহ আরও বিবিসি থেকে শুরু করে বাংলাদেশে ঢাকা পোস্ট, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলে আমার এই খবরটা প্রকাশিত হয় এবং ওই সংবাদ মাধ্যমগুলোই আমাকে যে সাধারণ সৌমিত্র মণ্ডল থেকে অক্সিজেন ম্যান অফ সুন্দরবন তারা এই নামেও অভিহিত করেছেন। সুন্দরবনের রবিনহুড আপনি হয়ে গেলেন অক্সিজেন ম্যান এবং আপনি করোনায় এসে কাজ করেছেন শুনেছি। করোনায় যে কাজ করলেন আপনি, এটা তো তখন সেই সময় তো একটা ভয়াবহ ব্যাপার ছিল। তা সেই রকম একটা পরিস্থিতিতে যখন কেউ ঘর থেকে বেরোচ্ছে না, তখন আপনি ঘর থেকে বেরোলেন এবং অক্সিজেন আপনি সরবরাহ করেছেন। আপনার সম্পর্কে অনেকটাও আমি মাধ্যম থেকে জেনেছি। কথা হচ্ছে এই যে আপনি করোনায় কাজ করলেন, কাজ করতে আপনার ভয় করেন না? ভয় তো একটা ছিল, এটা ঠিকই কথা, কারণ হচ্ছে আমি নিজেই ছিলাম ডায়াবেটিক পেশেন্ট, তাই কোভিডের পরিস্থিতিতে আমার ঝুঁকিটা অনেক বেশি ছিল, কিন্তু সেই ঝুঁকির জায়গা থেকে কোথাও যেন নিজের মনটাকে কোথাও সান্ত্বনা দিতে পারছিলাম না যে এই সময় নিজে ঘরে বসে থেকে যদি অন্যের মতো আমি সুযোগ ছিলাম, কারণ আমি যে মানসিকতা নিয়ে অপরের দিকে আগে ঝাঁপিয়ে পড়তাম, হঠাৎ করে এই কোভিড পরিস্থিতিতে নিজেকে ঘরবন্দি কী করে রাখবো, তা সেখান থেকে দাঁড়িয়েই এই ভাবনা এবং এই ভাবনাটাকে ব্লক প্রশাসন বা স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কাছে শেয়ার করা আর তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং সেটাকে নিয়ে আমার এই নিরন্তর কাজটা চলে যাওয়া এবং আজও পর্যন্ত সেই কাজটা আমি করে চলেছি। আচ্ছা, আপনি যে কাজ করলেন, কাজ করার পেছনে মোটামুটি অনুপ্রেরণা কার কাছ থেকে অ্যাকচুয়ালি অনুপ্রেরণা যদি বলতে হয় আমি বলি, সেটা হচ্ছে আমার এই সামাজিক কাজ বা মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টা, এটা কিছুটা আমার কি বলি জেনেটিক। অর্থাৎ আমার ঠাকুরদা, আমার বাবা ঠাকুরদা যেমন নিজের জমি স্কুলের জন্য দান করে দিয়েছেন এবং সেখানে স্কুল গড়ে উঠেছে এবং ঠাকুরদা কখনোই চাননি যে সেই স্কুলটা ঠাকুরদার নামেই হোক, সেটা আমাদের পাড়ার নামেই স্কুল হয়েছে। বাবাও দীর্ঘদিন ধরে কোনো মানুষ ধরো কেউ তার মেয়েকে বিয়ে দিতে পারছে না বা বিভিন্ন সমস্যার মধ্যে সম্মুখীন, সেই সকল সমস্যাগুলো বাবাও নিজে সমাধান করার চেষ্টা করে গেছেন, আজও করে যাচ্ছেন, আর তার পাশাপাশি আমাকেও এই কাজে বিশেষভাবে অনুপ্রাণিত করছে। অবশ্যই আপনার মানে বাড়ির বাবা মা, মানে বিশেষ করে বাবা, দেখুন একটা কাজ করতে গেলে সেক্ষেত্রে তো সব থেকে বড় জিনিস হচ্ছে তার পরিবারের স্যাক্রিফাইস, তার পাশাপাশি হচ্ছে ডেডিকেশন। হ্যাঁ, এই দুটোই হচ্ছে আমি কিন্তু মানে ডেডিকেশনটা নিজের আর স্যাক্রিফাইসটা আমার শুধু নয়, আমার পরিবারের সাথে, যার ফলে আমি এই কাজটা কন্টিনিউ করে যেতে পারছি। বাড়িতে কে কে আছে? বাড়িতে আছে বাবা মা আর আমার স্ত্রী। এই যে আপনার স্ত্রী আছে, আপনি এভাবে সমস্ত জায়গায় দৌড়ে বেড়াচ্ছেন, কাজ করছেন, তার কোনো না তার বলি আমি অ্যাকচুয়ালি আমাদের উভয়ের মধ্যে যে ভালোবাসার সম্পর্কটা গড়ে উঠেছিল সেটাকে এই কাজের সূত্র ধরে। সে আমাকে এই কাজগুলো দেখেই ভালোবেসেছিল, এই কাজগুলো দেখেই কিন্তু হচ্ছে আমার সাথে তার এই সম্পর্কের সূত্রপাত এবং সেই সম্পর্কটা একটা সময় এসে বিবাহিত হয়ে গেলাম। আর সে তখন থেকেই এই কাজে আমাকে আগ্রহ জুগিয়েছে, আজও আগ্রহ জুগিয়ে চলেছে, আগামী দিনেও যাবে। ইনফ্যাক্ট ও আমার সাথে এই কাজের সূত্র ধরে অনেক জায়গায় গেছে। লাস্ট যে রাষ্ট্রপতি ভবন সেও আমার সাথে এখানে গেছিল। এবার ওর বক্তব্য হচ্ছে আমি জানি না আমি নিজেকে কতটুকু কী করতে পেরেছি, কিন্তু ওর কাছে আমি অনেকটা জায়গা জুড়ে আছি এবং এটা ওর কাছে একটা অনেক বড় প্রাপ্য। ঠিক আছে, তাকে অনেক অনেক ধন্যবাদ। কেননা সত্যি একা একাভাবে কাজ করা যায় না, কেননা পাশে কোনো অনুপ্রেরণা বা সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে একটা সাংসারিক যে বন্ধন, সেই বন্ধন থেকে আপনাকে ছাড়বে, তাই না? এই যে ব্যাপারটা, এটা কিন্তু একটা মানে অনেক বড় ব্যাপার। তাই অবশ্যই ওনাকে অনেক ধন্যবাদ দেব। আর আমার পরে আপনাকে জিজ্ঞাসা আছে যে আপনি যে কাজ করছেন, কাজ করতে গিয়ে কি কোনো বাধার সম্মুখীন হচ্ছেন? প্রথম দিকে বলি বাধার তো একটা সম্মুখীন ছিল, কারণ প্রত্যেকেই চাইছিল যে আমি হয়তো গ্রামে কোভিডটাকে বয়ে আনছি, কিন্তু তাদেরই যখন কোভিড হয়েছিল তখন তাদের প্রয়োজনে আমাকেই তারা পাশে পেয়েছিল। তখন একটা সময় এসে তারা বুঝেছিল যে না, এই ছেলেটাকে বাধা দেওয়া ঠিক হচ্ছে না, এই যেটা করছে সেটা সকলের ভালোর জন্য করছে, নিজের জীবন বাজিয়ে রেখে অপরের জীবন বাঁচানোর চেষ্টা করছে। সুতরাং ওর এই কাজটাকে উল্টে আমরা সহযোগিতা করা উচিত, ওকে সাধুবাদ দেওয়া, এবং সেটাই আমি পেয়েছি।
আসলে এটাই হয় যে মানুষ প্রথমে বুঝতে পারে না, কিন্তু এই যে মানুষকে বোঝানো যে দেখো তোমাদের জন্যই আমরা আছি, তোমাদের জন্যই আমরা কাজ করছি, এটা আসলে খুব দরকার। এবং মানুষ যত তাড়াতাড়ি এটা বুঝবে তত তাড়াতাড়ি তাদের উপকার হবে, সমাজের উপকার হবে, সবার উপকার হবে। এবং আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার জন্যই হয়তো আমাদের করোনা পরিস্থিতি থেকে আমরা এইভাবে দ্রুত বেরিয়ে আসতে পেরেছি। দেখ আমার পরের প্রশ্ন যে আপনি তো অনেক কাজ করেছেন এবং পুরস্কারও পেয়েছেন, একটা বড় পুরস্কার পেয়েছেন শুনেছি, কী পুরস্কারটা পেয়েছেন? আচ্ছা, পুরস্কারটার নাম হচ্ছে অ্যামেজিং ইন্ডিয়ান অ্যাওয়ার্ড, যেটা ভারতের রাষ্ট্রপতি অনুপস্থিত উপরাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনখড় মহাশয় আমাকে রাষ্ট্রপতি ভবনে তুলে দেন। সারা ভারতবর্ষ থেকে মোট 12 জন এই পুরস্কারের জন্য সম্মানিত হন। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ থেকে আমি একা ছিলাম এবং পশ্চিমবঙ্গ থেকে আমি এই সম্মানে সম্মানিত হয়েছি। হ্যাঁ, পশ্চিমবঙ্গবাসী হিসাবে সত্যি তাহলে আমাদেরও গর্ববোধ হওয়ার কথা, এবং আমিও গর্ববোধ করছি যে পশ্চিমবঙ্গের মানুষ এবং পশ্চিমবঙ্গ থেকে মাত্র একজনই পেয়েছেন এবং সেটা আপনি পেয়েছেন। আমরাও বিভিন্ন সময় বিভিন্ন রকম সমাজসেবা করি এবং আপনি আমাদের সাথে আমাদেরই একজন সহযোগী যোদ্ধা হিসেবে আমরাও সত্যি খুব গর্বিত। পুরস্কারটা পেয়ে আপনার কেমন লাগছে? পুরস্কার দিয়ে তো কোনো কিছু বিচার্য নয়। পুরস্কার পেয়েছি এটা ঠিক, একটা ভালো কাজের সম্মান পেলাম, তবে দায়িত্বটা মনে হয় আরও বেড়ে গেছে। আরও বেশি বেশি করে মানুষকে দিতে পারছি, আরও বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছাতে পারছি, আরও বেশি বেশি করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন সহৃদয় ব্যক্তি তারা এই মানবিক কাজে আমার পাশে এসে দাঁড়াচ্ছেন। এটা সত্যি অনেক বড় পাওনা। আর আমি চাই এরকমভাবেই বাকিটা জীবন ওই সুন্দরবনের ওই নোনা জল আর মেখে মাটির গন্ধ মেখে বাকিটা জীবন কাটিয়ে রেখে ওখানকার মানুষদের সুখ দুঃখের সাথে। এখন আপনি কী করছেন? এখন আমার আমার যেমন রিসেন্ট একটা ঘটনা ঘটেছে যে আমার একটা দিক থেকে তো অন্য অন্য দিকগুলোতে যাতায়াত ব্যবস্থাটা অনেকটা দূর এবং আমার মূলত যাতায়াতের মাধ্যম বলতে সাইকেল। তা সেক্ষেত্রে আমি বিভিন্ন যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছে তাদের কাছে একটা অ্যাপিল করেছি যে অন্তত একটা যদি ব্যাটারি সাইকেল হয় তাহলে হয়তো আমার মানুষের কাছে আরও দ্রুত পৌঁছানো যাবে। যেমন গত দুদিন আগে যে ঘটনাটা ঘটেছে, আমি পৌঁছানোর পূর্বেই পেশেন্ট মারা গেছে, কারণ আমার 3টে নদী পার হয়ে তার কাছে সাইকেল নিয়ে পৌঁছানো প্রায় 2.5 ঘন্টার রাস্তা। আর সেক্ষেত্রে এটা আমার কাছে ভীষণভাবে ব্যথা দিয়েছে। কোভিড সিচুয়েশনের ক্ষেত্রেও এটা হয়েছে। তা সেজন্যই বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন তাদের সাথে কথা চলছে। আশা করি এটা থেকে আমি পরিত্রাণ পাবো। বাইকে আমি খুবই বেশি বিশ্বাসী নই, কারণ বাইকটা নদী পারাপারের ক্ষেত্রে ভীষণভাবে অসুবিধাজনক, তাছাড়া সেটা পরিবেশ বান্ধব নয়। সেজন্য ব্যাটারি সাইকেলের কথা আমি ভেবেছি এবং অলরেডি একটা স্বেচ্ছাসেবী সংগঠন তারা আমাকে অ্যাসিওর করেছে যে তারা আমার এই উদ্যোগের পাশে দাঁড়াবে এবং এই সাইকেল তারা আমাকে হচ্ছে গিফট করবে। আশা করি আপনি ব্যাটারি চালিত সাইকেলটা তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং মানুষের পাশে যেভাবে আপনি দৌড়াচ্ছেন বা যা করছেন মানুষের পাশে থাকছেন সেটা আপনার একটা সুবিধা হবে। আর আমি আপনার লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি যেগুলো এরকম দূরবর্তী দ্বীপ আছে সেই দ্বীপগুলিতে আমি অলরেডি অক্সিজেন ব্যাংক গড়ে দিয়েছি। সেখানকার যারা ডেডিকেটেড গ্রামীণ চিকিৎসক আছে তার পাশাপাশি আরও কিছু কিছু দ্বীপ আছে যে দ্বীপগুলোতে আমার চিন্তাভাবনা আছে আমি সেখানে এরকম অক্সিজেন ব্যাংক গড়ে দিই, যার ফলে আমার জার্নি বা আমার এই ঝুঁকিপূর্ণ জীবনযাত্রা, কারণ আমি নিজেই যেহেতু ডায়াবেটিক, সেক্ষেত্রে সেটা হয়তো আরও বেশি বেশি করে আমি আরও মানুষের পৌঁছে দেবো। ধন্যবাদ আপনাকে। দর্শকদের সম্পর্কে দর্শকদের সম্পর্কে এটুকুই বলবো যে আজকের আমি যে শুধু সমাজের জন্য কাজ করে গেলাম এটা নয়, আমি নয়, এটাকে আমরা হতে হবে। আরও যারা প্রত্যেকে আছে আমরা যদি প্রত্যেকের তাদের সহনাগরিক অর্থাৎ তাদের পাশের বাড়িটুকুর মানুষের সুখ দুঃখের খবর রাখে নিজেদের পাশাপাশি, তাহলে মনে হয় এই ভারতটা আরও বেশি বেশি করে ভাগ করে নিলে তাহলে একা অক্সিজেন লাইনের পক্ষে সেটা অনেকটা ভার লাঘব হবে। আর আমরা যেন এই মতাদর্শে বিশ্বাসী রাখতে পারি যে আমরা নিজেদের প্রয়োজনে নিজেদের কোনো কিছুর জন্য অপরের পাশে দাঁড়াচ্ছি না, নিজেদের ভালো রাখার পাশাপাশি তাদের ভালো রেখার গতি হতে তাদের পাশে দাঁড়াচ্ছি। এটা ভালো কাজ, এটা মানুষের ভালো করলে নিজের ভালো হয়। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। অশেষ ধন্যবাদ আপনাদেরকেও। আপনারাও ভালো থাকুন, এরকমভাবে মানুষের পাশে থাকুন আর মানুষের জন্য কাজ করুন।
নবোদ্যমের উদ্যোগে শুধুমাত্র ব্লাড ডোনেশন ক্যাম্পেরই আয়োজন ছিল না, তার সাথে ছিল স্বাস্থ্য পরীক্ষা শিবির। আর এই শিবিরের উদ্বোধক ছিলেন অ্যামেজিং ইন্ডিয়ান্স পুরস্কার বিজয়ী সুন্দরবনের রবিনহুড তথা অক্সিজেন ম্যান নামে পরিচিত সৌমিত্র মণ্ডল, যিনি নিজেও এই স্বাস্থ্য শিবিরে তার স্বাস্থ্য পরীক্ষা করালেন। আর এজন্য আমরাও খুব খুশি। উনি সুস্থ থাকুক, ভালো থাকুক আর মানুষের জন্য আরও অনেক কাজ করুক, এই আশা নিয়ে আজকের মতো শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন আর পরের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।